নমস্কার। বিহারে এই যে ভোটার তালিকায় ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া চালু হয়েছে তা নিয়ে দেশজোড়া বিতর্কে অনেক মুনি অনেক রকম মত দিচ্ছেন। তারা সকলেই হয়তো কম্পিটেন্ট, কিন্তু আমি একটা গোদা বুদ্ধিতে একটা বেসিক কথা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারেনি। সেটা হলো, একজন নাগরিক না হলে তিনি ভোটাধিকার পাবেন কি করে? ঠিক যেমন একজন নাগরিক না হলে তিনি বিধানসভা, লোকসভা, রাজ্যসভায় নির্বাচিতই বা হবেন কি করে? এটাই যদি হকিকত হয়, তাহলে কোন যুক্তিতে আমরা ইন্টেন্সিভ রিভিশনের ক্ষেত্রে ইলেকশন কমিশনের এই যে অনাগরিক সন্দেহে বা প্রমাণ পেয়ে কিছু লোককে বাদ দেওয়া, এর মধ্যে অন্যায়টা কোথায়? আমি আমার গোদা মাথায় এখনো পর্যন্ত ঢোকেনি। দেখুন, আমি মোটামুটি আমার মনে হয়েছে যতটুকু ভারতবর্ষের সংবিধান বা রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট যা দিয়ে নির্বাচন কমিশন এই ভোট পর্ব পরিচালনা করে, সেগুলোর মোটামুটি ভালো করে পড়ে আমার মনে হয়েছে এই প্রশ্নটার মীমাংসা হওয়া সর্বাগ্রে জরুরি, কেন এটাই সবচাইতে মৌলিক প্রশ্ন। আমাদের সংবিধানের ৩২৪ নম্বর ধারায় বলা আছে পরিষ্কার করে, কি বলা আছে? দ্য সুপারিনটেন্ডেন্স, ডাইরেকশন and control of the preparation of electoral roll and the conduct of all elections shall vest in the election commission. এটা নির্বাচন কমিশনকে কেউ দয়ার দাক্ষিণ্য হিসেবে দেয়নি। এটা তাদের সংবিধান প্রদত্ত অধিকার, এবং সেই অধিকারে কোথাও বলে দেওয়া নেই যে রিভিশন বা ইত্যাদি কিভাবে করতে হবে। বরং এটা একটা সুইপিং পাওয়ার দেওয়া আছে, যেখানে সুপারিনটেন্ডেন্স, তত্ত্বাবধান, ডিরেকশন, নির্দেশাবলী এবং ইলেকটোরাল রোল প্রিপারেশনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে একমাত্র নির্বাচন কমিশনের কাছে। এখন এই যে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াটা হচ্ছে একটা পৌনঃপৌনিক প্রক্রিয়া, অর্থাৎ চলমান একটা ঘটনা। সুতরাং সে নির্বাচন হোক আর নাই হোক, মাঝে মাঝেই এই তালিকা বিভিন্ন জায়গায় সংশোধন হয়ে থাকে। এখন এই সংক্রান্ত একটা সুপ্রিম কোর্টের মামলাও আছে, সেটা হচ্ছে লক্ষ্মীচরণ সেন অ্যান্ড আদার্স ভার্সেস AKM হাসানুজ্জামান অ্যান্ড আদার্স। মামলাটার রায় বেরিয়েছিল 1985 সালে। তাতে ঠিক এই কথাই বলা হয়েছিল। এখন সংবিধানের ৩২৬ নম্বর ধারায় বলা আছে যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে লিখে দিচ্ছে, দ্য ইলেকশনস টু দ্য হাউস অফ পিপল and the legislature of every state shall be on the basis of adult suffrage, that is to say, every person who is a citizen of India and who is not less than 18 years of age in such state as may be fixed in that behalf by or under any law
made by the appropriate legislature and is not otherwise disqualified under this constitution or any law made by the appropriate legislature on certain grounds. ভারতের ভোটাধিকার কে পাবে সেটা একেবারে জলবৎতরলং করে এই ৩২৬ ধারায় বলে দেওয়া আছে এবং সেখানে একটা ফান্ডামেন্টাল পূর্বশর্ত কিন্তু আছে, হু ইজ এ সিটিজেন অফ ইন্ডিয়া। তার মানে সিটিজেনশিপ আর ভোটাধিকার পরস্পরের পরিপূরক, একটাকে বাদ দিয়ে আরেকটা নিরীক্ষা করা যায় হয়তো, আমাদের ফরেনার্স অ্যাক্ট, পাসপোর্ট অ্যাক্ট এসব আছে টাছে, কিন্তু নির্বাচন কমিশনের সেই এখতিয়ার নেই। এটা সম্ভবত একটা গ্রে এরিয়া, যেটা নিয়ে আশা করছি আমি পরবর্তী শুনানিতে আমার ধ্যান ধারণা কিছুটা হলেও পরিষ্কার হবে। এখন এই যে ৩২৬ ধারার যদি আপনি সারসংক্ষেপ করেন তাহলে এটাই দাঁড়ায় যে কোনো ব্যক্তি যদি ভারতের নাগরিক না হন তাহলে কোনো নির্বাচনে তিনি ভোটার হিসেবে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন না। এই যে সংবিধানে নির্বাচন কমিশন এবং ভোটাধিকার নিয়ে এই যে কথাগুলো বলা আছে সেগুলোরই পিছনে পিছনে ১৯৫০ সালে ভারতীয় সংসদ আরেকটি গুরুত্বপূর্ণ আইন পাশ করে, সেটাকে বলে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট ১৯৫০। এর প্রতিপাদ্য হচ্ছে প্রিপারেশন অফ ইলেকটোরাল রোলস অ্যান্ড ডিলিমিটেশন। এই যে ১৯৫০ সালের আইন, তার প্রিয়াম্বলে অর্থাৎ প্রস্তাবনায় পরিষ্কার বলা আছে এই অ্যাক্টটা কি, অ্যান অ্যাক্ট টু প্রোভাইড দ্য অ্যালোকেশন অফ সিটস ইন অ্যান্ড দ্য ডিটারমিনেশন অফ কনস্টিটুয়েন্সিস for the purpose of election to the House of the People and the legislatures of the states, the qualifications of voters at such elections, the preparation of rolls, the manner of filling seats in the Council of State to be filled by representatives of union territories, and matters connected therewith. এই প্রস্তাবনা হচ্ছে এই আইনের একটা, আমাদের যেমন ভারতীয় সংবিধানের প্রস্তাব উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এটা অনেকটা সেই রকমই, যার মধ্যে একটু অত প্রোনাউন্সলি বলা নেই যে কে ভোট দিতে পারে না পারে, সেটা পরে আসছি। এই যে আইন, তার পার্ট 2A, তাতে নির্বাচন কমিশনের অফিসার কারা হবেন, কারা ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার হবেন যাদের বলা হয় ইআরও, এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার হবেন তাদের কথা বলা আছে। পার্ট 2B-তে বলা আছে electoral roll for parliamentary constituencies, and part 3 deals with electoral rolls for assembly. সুতরাং এমন কিছু নয় যে কোথাও কোনো ধোঁয়াশা রাখা হয়েছে আইনের ক্ষেত্রে। এখন এই যে ১৯৫০ সালের রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট, জনপ্রতিনিধিত্ব আইন, তার ১৫ নম্বর সেকশনে কি বলা হচ্ছে, সেটা ডিল করছে এক্সক্লুসিভলি
with the preparation of electoral rolls for every constituency under the superintendent's direction and control of the Election Commission. No ambiguity. Section 16 বলছে যে ইলেকটোরাল রোলের কাদের নাম ঢোকানো যাবে না, আর 16/1 এতে বলা আছে যে if a person is not a citizen of India, he shall be disqualified for being registered as a voter. তাহলে গোলটা কোথায় বাজছে আমি ঠিক আমার মাথায় ঢুকছে না। সেকশন 20 ওই একই আইনের বলা আছে যে কাকে একটা কেন্দ্রের অর্ডিনারিলি রেসিডেন্ট হিসেবে আমরা ধরব। সেকশন 21 তাতে বলা হচ্ছে প্রিপারেশন অ্যান্ড রিভিশন অফ ইলেকটোরাল রোলস, আর 22 সে বলা হচ্ছে কারেকশন অফ এন্ট্রিজ ইন ইলেকটোরাল রোলস। 23 বলা হচ্ছে ইনক্লুশন অফ নেমস ইন ইলেকটোরাল রোলস, আর 24 বলা হচ্ছে যে দ্যাট ইফ এনিবডি ইজ অ্যাগ্রিভড বাই অ্যান অর্ডার অফ ইনক্লুশন অর এক্সক্লুশন দে ক্যান প্রেফার অ্যান অ্যাপিল টু দ্য অথরিটি রেফার্ড টু ইন দ্য সেকশন। খালি একটা সময়ই এই যে ইলেকটোরাল রোল প্রিপারেশন রিভিশন আগরুম বাগরুম এটা কখন করা যাবে না সেটাও নির্দিষ্ট করে বলা আছে এই আইনে, যে পরিষ্কার করে লেখা আছে নো অ্যামেন্ডমেন্ট, ট্রান্সপোজিশন, ডিলিশন অর ইনক্লুশন shall be made after the last date for making the nominations for an election in that constituency. Last date of nomination পার হয়ে যাওয়ার পরে ইলেকটোরাল রোল রিভিশন ফিভিশন করা যাবে না, কিন্তু তার আগের দিন পর্যন্ত করা যেতে পারে যদি নির্বাচন কমিশন সেরকম সেটা মনে করে। তার মানে এটা তো একটা মৌলিক ব্যাপার যে একজন ব্যক্তি যদি ভারতের নাগরিক না হন তাহলে তার নাম কিছুতেই ভোটার লিস্টে উঠতে পারে না। যদি ভুল করে উঠেও যায় তাহলে সেই নাম বাদ দেওয়ার স্পষ্ট আইনি প্রভিশনও আছে। এখন এই যে নির্বাচন কমিশন 11টা ডকুমেন্টকে নির্ধারিত করেছে ফর এসআইআর ভেরিফিকেশন আর সাসেপ্টেবল টু ফলসিফিকেশন, এদেরকেও জালি করা যায়, এই কথাই বলছে পিটিশনার কাউন্টার সিসি ইন সুপ্রিম কোর্ট। কিন্তু প্যারাডক্সিক্যালি ইলেকশন কমিশনের কর্তব্যই হলো যে কোনো ভোটার তালিকায় নন সিটিজেনের নাম আছে কিনা এবং তা নিয়ে কোনো প্রশ্ন বা সন্দেহ উঠেছে কিনা। এখন অন্যভাবে বলতে গেলে ইসিআই বা তার অফিসাররা তাদের কোনো অধিকারই নেই একেবারে সুনির্দিষ্টভাবে প্রমাণিত ভারতীয় নাগরিক ছাড়া অন্য কাউকে ভোটার লিস্টের অন্তর্ভুক্ত করা। নো জুরিসডিকশন। যদি করে তাহলে দ্যাট উইল বি ডিক্লেয়ার্ড নাল অ্যান্ড ভয়েড। সুতরাং কেউ যদি একটা অ্যাপ্লিকেশন করে
বা একজন অভিযোগ করেন যে অমুক জায়গায় একজন অভারতীয় নাগরিকের নাম লিস্টে উঠে গেছে, তাহলে ইসিআই এর কর্তব্য হলো সেটা ভালো করে তদন্ত করে দেখা এবং অভিযোগটা সত্য হলে ভোটার লিস্ট থেকে নামটা বাদ দিয়ে দেওয়া। যদি সে কাজ ইলেকশন কমিশন না করে, তাহলেই বরং তাদের যে সাংবিধানিক দায়িত্ব, সেই দায়িত্ব থেকে তারা বিচ্যুত হচ্ছেন বলেই মনে করতে হবে। সুতরাং এই যে 324 এবং 326 ধারায় সংবিধান তাদের যে ক্ষমতা দিয়েছে, তার পারপাসটাও ডিফিটেড হয়ে যাবে। তার ফলে এবার যদি আমরা এই লজিকটাকে আরেকটু এগিয়ে নিয়ে গিয়ে ভাবি যে একটা বিধানসভার সদস্য বা সংসদের সদস্য হওয়ার জন্য সেই সংশ্লিষ্ট ব্যক্তিকে একটা কনস্টিটিউয়েন্সির ভোটার হতে হবে, কিন্তু তিনি যদি নাগরিক না হন, তাহলে তো তার নাম সেখানে থাকার কথাই নয়, এবং অতএব তিনি বিধানসভা বা লোকসভা বা রাজ্যসভা কোনোটারই সদস্য হতে পারবেন না। সংবিধানের 102 নম্বর ধারায় বলা আছে কি পরিস্থিতিতে একজন নির্বাচিত সদস্যের সাংসদ পদ বাতিল হয়ে যেতে পারে। আর আর্টিকেল 191-এ বলা আছে একই কথা, কিন্তু স্টেট লেজিসলেচারের ক্ষেত্রে একটা ক্লজ ফর পার্লামেন্ট, আরেকটা ফর বিধানসভা। সুতরাং কেউ যদি বলেন যে আমি নির্বাচন কমিশনের দায়িত্ব নয় ভোটার তালিকা সংশোধনের সময় সংশ্লিষ্ট ব্যক্তির নাগরিকত্বের প্রমাণ চাওয়া, তাহলে কাউন্টার হিসেবে এই যুক্তি অবশ্যই বুদ্ধিগ্রাহ্য বলে আমার অন্তত মনে হচ্ছে। তাহলে তার মানে দাঁড়াচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেসব বিএলও টিএলও ইত্যাদিরা ভোটারদের দরজায় দরজায় যাবেন, তাদের কারো সম্পর্কে যদি তাদের মনে কোনো প্রশ্ন থাকে, তাহলে দায়টা সেই ব্যক্তির উপর বর্তাবে। তাকে প্রমাণ করতে হবে যে তিনি একজন ভারতের বৈধ নাগরিক, এবং তার এই যে নাগরিকত্বের স্ট্যাটাস, সেটা আমাদের যে নাগরিকত্ব আইন আছে তার সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। এই নাগরিকত্ব আইন আবার পাশ হয়েছিল দেশে 1955 সালে। এই আইনের 7-এ ধারায় রেজিস্ট্রেশন অফ ওভারসিজ সিটিজেন্স ইন ইন্ডিয়া কিভাবে করতে হবে সেটা বলা আছে। 7B/2-তে পরিষ্কার করে বলা আছে, অ্যান ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ড হোল্ডার shall not be entitled to the rights conferred on the citizens of India with regard to the registration of a voter.
এই যে ওসিআই সার্টিফিকেট নিয়ে আমাদের অনাবাসিক ভারতীয়রা আসেন, তারা বাকি সব কিছু সুবিধে টুবিধে পান, নাগরিকের যা প্রাপ্য, শুধু একটি মহার্ঘ অধিকার তাদের দেওয়া হয় না, সেটা হলো ভোটদানের। যদি ভুল করে এই ধরনের কোনো অনাবাসীর নাম ঢুকে পড়ে, তাহলে ওই রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের 16/2 ধারা অনুসারে নির্বাচন কমিশন তাদেরকে বাদ দিয়ে দিতে পারে। এই প্রসঙ্গে ডক্টর যোগেশ ভারদ্বাজ ভার্সেস স্টেট অফ ইউপি 1990 সালে একটা রায় দিয়েছিলেন, যদিও সেই রায়টা সরাসরি ইলেকট্রাল রোল নিয়েছিল না, একটা মেডিকেল কলেজে ভর্তির ব্যাপারে ছিল। সেই রায়ে সুপ্রিম কোর্ট বলেছিল যে it is only lawful residence that can be taken into account, and if a man stays in a country in breach of immigration laws, his presence there does not constitute ordinary residence. তার মানে আবার এমনকি মেডিকেল অ্যাডমিশন পেতে গেলেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। এবার আসে যাক আধার প্রসঙ্গে। বিচারপতিরা বলছেন আধারকে ইনক্লুড করুন, যারা পিটিশনার তারাও বলছেন। এখন আধার ইনক্লুড করার সমস্যা কোথায়? আপনারা যদি আধার সংক্রান্ত যে নিয়মাবলী আছে, যাকে ইংরেজিতে বলা হয় টার্গেটেড ডেলিভারি অফ ফাইন্যান্সিয়াল অ্যান্ড আদার সাবসিডিজ, বেনিফিটস অ্যান্ড সার্ভিস অ্যাক্ট 2016, তার আগে তো হয়নি। সেই অ্যাক্টের 9 নম্বর ধারায় পরিষ্কার বলা আছে, কি বলা আছে এটা একটু শুনে নিন। Aadhaar number or the authentication thereof shall not by itself confer any right of or be proof of citizenship or domicile in respect of the Aadhaar number holder. তার মানে এই যে নির্বাচন কমিশন আধার বাতিল করার পক্ষে যে যুক্তি দিয়েছে, যেগুলো হচ্ছে এসেনশিয়ালি একটা ওয়েলফেয়ার স্টেটের মানুষকে সাহায্য করার ইনস্ট্রুমেন্ট, তার বাইরে কিছু নয়। আর আধার অ্যাক্ট যদি পড়ে দেখেন তাহলেই এটা তো ক্লিয়ার হয়ে যাবে যে আমার কাছে যদি আধার কার্ড থাকে তাহলে সেটার দিয়ে প্রমাণ করতে পারবো না যে আমি ভারতীয়, তদূর্ধ্বেও কিছু লাগবে। সুতরাং আর সেকশন 3 ওই আইনেরই, যেটা এনরোলমেন্ট নিয়ে কথা বলছে, তাতে বলছে এভরি রেসিডেন্ট শ্যাল বি এন্টাইটেলড টু অবটেইন অ্যান আধার নাম্বার বাই সাবমিটিং হিজ ডেমোগ্রাফিক অ্যান্ড বায়োমেট্রিক ইনফরমেশন by undergoing the process of enrollment. সুতরাং আধার কার্ডের নাম লেখাতে গেলে আমাকে তো পাসপোর্ট দেখাতে হবে না, আমাকে কতগুলো পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। একটা, সবাই আমরা গেছি বায়োমেট্রিক ইনফরমেশন, তার মধ্যে দিয়ে গিয়ে তারপরে আমরা আধার পাওয়ার যোগ্য হই। সুতরাং আমার কাছে আধার কার্ড আছে বলেই আমি ভারতবর্ষের নাগরিক, এই যুক্তি ধোপে টেকে না, সংবিধানও কোথাও সে কথা বলেনি। বরং পরিষ্কার বলা আছে যে ভুল করেও যদি
ভোটার তালিকায় বিদেশিদের নাম ঢুকে গিয়ে থাকে, তাহলে সেগুলোকে ঝেড়ে বিদায় করতে হবে, নইলে সেই লিস্ট উইল বি ডিক্লেয়ার্ড ভয়েড অ্যাব ইনিশিও। এই আইনের একটা ল্যাটিন প্রয়োগ, তার কোনো অর্থই থাকবে না। অতএব ভোটার তালিকা একটা কম্প্রিহেন্সিভ রিভিশন করতে বসে নাগরিকত্বের প্রশ্নটাকে এড়িয়ে যাওয়া কিভাবে সম্ভব নির্বাচন কমিশনের পক্ষে, সেটা আমার এই যে সামান্য বুদ্ধির বাইরে চলে যাচ্ছে। দেখা যাক সুপ্রিম কোর্ট এই যে শুনানি হবে এই বিষয়ে, চূড়ান্ত শুনানি, তা থেকে এই ধোঁয়াশাটা কাটে কিনা। নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।